সুপ্রিয় দর্শক, বিশ্ব আলোচনায় আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক শ্রোতাদের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও আমাদের শুভেচ্ছা। আতিক ভাই, আপনি জানেন যে খুব জোরে সোরে সম্ভবত এবার যুদ্ধ বন্ধ করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি যে ইরানের 14 দফা নিয়ে 1 পৃষ্ঠার একটা মেমোরান্ডাম তৈরি করা হয়েছে। এটা আপনার রয়টার্সে গতকাল এসেছে এবং এক্সেসের এসেছে। আবার পেজেশকিয়ান, ইরানের প্রাইম মিনিস্টার একটা কথা বলেছেন, এর পক্ষে ট্রাম্প তো বলেই যাচ্ছেন। কিন্তু আমার ভয়টা হচ্ছে নেতানিয়াহুকে নিয়ে। নেতানিয়াহু অলরেডি কিন্তু গতকাল বলে দিয়েছে যে আপনার ট্রাম্প যে শান্তি উদ্যোগটা নিচ্ছে যেন কোনো ছাড় না দেয়, তারা শঙ্কা অনুভব করছেন। আপনি কি শঙ্কা নাকি কিভাবে দেখছেন এই শান্তি প্রক্রিয়া, নাকি ট্রাম্পের আরেকটি ব্লাফ, এটা কি মনে হয়? আসলে মার্কিনী এবং পশ্চিমাদের ভাষায় কূটনীতি, ইরানিরাও কূটনীতি চালাচ্ছে। কূটনীতির ভাষার কিন্তু আসলে শেষ নাই। না, যেমন এর আগেও পাকিস্তানে তারা আলোচনায় বসেছিল, আর এইদিকে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন, যেটা আইপিবিসি, তারা একটি খবর প্রকাশ করেছে যে ইরানে নতুন করে হামলা শুরু করতে চায় ইসরায়েল। জি। এবং ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতি নির্ধারকরা যুক্তরাষ্ট্রকে পাঠানো বার্তায় তাদের এই ইচ্ছার কথা প্রকাশ করেন। আবার এইদিকে ইসরায়েলকে কিন্তু নতুন করে 100টি 2 ধরনের F-35 এবং আরেকটিকে যেন F কত মডেলের বিমান বিক্রয় করছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেটা ইসরায়েলি বাজেট সংকটের পরেও, যেটা এর আগে তারা কিনতে পারেনি, এখন হঠাৎ করে 100টা অর্ডার দিচ্ছে এবং এগুলো 2028 সাল নাগাদ তাদের দেশে আসা শুরু করবে আর কি। তো এই যে যুদ্ধংদেহী অবস্থা, এবং এর মধ্যে এই যে তারা পারস্য উপসাগরের চলমান উত্তেজনাকে কাজে লাগিয়ে আবার ইরান ভূখণ্ডে হামলা চালাতে আগ্রহী, এটার মধ্যে দিয়ে আমরা কি বার্তা পাই? যে ট্রাম্পের বক্তব্য এক, নেতানিয়াহুর বক্তব্য এক। ট্রাম্প চাচ্ছে যে চুক্তি হোক, সে তো আসলে এখানে ফেসে গেছে, কোনোভাবেই সে এখান থেকে বের হতে পারছে না। হ্যাঁ, আবার ট্রাম্প যেটা বলছে যে 1 সপ্তাহের মধ্যে চুক্তি হয়ে যাবে, মানে ওই যে সে 14 থেকে 15 তারিখ যে ইসরায়েল সফর করবে, চীন সফর করবে, এর আগেই সেইটা করতে চাচ্ছে। এবং এটা ধরেন ওই যে গতকাল রাতেই এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে দেখা গেছে, এক্সিওস এবং অন্যান্য মাধ্যমে, 1 পৃষ্ঠার একটা, মানে এখন দেখেন 10 পৃষ্ঠা থেকে নাইমা আসছে 1 পৃষ্ঠা। তার মানে এখানে শর্তগুলা ইরানের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, আমেরিকার পক্ষ থেকে এখন আর শর্ত দেওয়ার অবস্থাও নাই। এবং আপনি আনাদোলু সংবাদ সংস্থাও জানিয়েছে যে তাদের ওই যে ফক্স নিউজের সাংবাদিক বেট বায়ারের একটা লাইভ অনুষ্ঠানে, হ্যাঁ, সেইখানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন। তো প্রেসিডেন্ট ট্রাম্প নাকি তাকে জানিয়েছে যে আমরা সমঝোতা স্মারক MOU করতে আগ্রহী। আপনি মনে রাখবেন, MOU কিন্তু কোনো চুক্তি না। আচ্ছা, এটা অনেকে বুঝে যে সমঝোতা স্মারক মানে মনে চুক্তি হয়ে গেছে। না, চুক্তি এক জিনিস, MOU এক জিনিস। যেমন বাংলাদেশ সরকারের সাথে পৃথিবীর বহু সরকারের, বহু সংস্থার হাজার হাজার MOU পড়ে আছে, এগুলোর কোনো ভ্যালুই নাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, MOU মানে হ্যাঁ, আপনার এই বিষয়টা আমার অবগত আছে, আমরা এই ব্যাপারে ভবিষ্যতে কথা বলতে আগ্রহী, দিস ইজ MOU। এটা হইতেও পারে, নাও হইতে পারে। তো এখন এই MOUর দিকে যাচ্ছে, আগে বলতেছিল চুক্তি, আর এখন যাচ্ছে MOU। তো এখন এই MOU শেষে দেখা যাবে যে আসলে ওই যে ইরান যে আগেই বলেছিল যে প্রথম দফায় তোমরা এখান থেকে সমস্ত অবরোধ উঠায় নিয়ে সরে যাবা, রাস্তা ক্লিয়ার করে দিবা। এরপরে 2, আমাদের উপর যত অবরোধ জাতিসংঘের বা বিভিন্ন সংস্থার, এগুলো সব তুলে নিবা। তারপরে হলো আমাদের যে আটক করা, যে তোমরা বিভিন্ন 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে যেই পরিমাণ আমাদের অর্থ করি বিভিন্ন জায়গায় ব্যাংক ট্যাঙ্কে, এবং তোমাদের মিত্র দেশগুলো যে ফ্রোজেন করে রাখছিল, এগুলো সব ফেরত দিবা। এই 2টা যখন হবে, তখন আমরা চিন্তা করব পরবর্তী পদক্ষেপের জন্য। এর পরবর্তী পদক্ষেপ হিসাবে তোমাদের সাথে আমরা আলোচনায় বসতে রাজি আছি। এবং তখন আলোচনায় বসলো, তখন আমেরিকানদের পক্ষ থেকে কিন্তু বারবার আপনি দেখেন 2টা জিনিস মেজর বলা হচ্ছে। এক হলো যে পরমাণু শক্তি, এবং এই পরমাণু যে ইরানের কাছে যে সমৃদ্ধকরণ, যেটা সমৃদ্ধ, ফেরত দিতে হবে, পরমাণু কেন্দ্র ধ্বংস করতে হবে, মিসাইলের রেঞ্জ কমায় দিতে হবে। কিন্তু আপনার একটা অদ্ভুত ব্যাপার আপনি খেয়াল করবেন যে ইরানের সাথে কিন্তু, ইরানের ভিতরেই কিন্তু একটা প্রবলেম আছে। আমরা আগেও বলেছিলাম
যে এই যে পেজেশকিয়ান গভর্নমেন্ট, জি হ্যাঁ, এবং এই যে আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী, এরা কিন্তু ইরানের ইসলামী বিপ্লবের মূল ধারার লোক না, এরা একটু নরমপন্থী, ডানপন্থী মানে নরমপন্থী। এরা চায় যে মার্কিনীদের সাথে আমাদের যুদ্ধের দরকার কি, লেবানন ফিলিস্তিনের লোকরা জাহান্নামে যাক, তাতে আমাদের কি। কিন্তু ইরানের বিপ্লবীরা কিন্তু তার উল্টাটা, তাদের বক্তব্য হলো যে আমরা একটা উম্মা, একটা মুসলিম জাতির যেখানেই, এবং ইরানিদের মূল যে স্পিড ইসলামী বিপ্লবের আপনি সেইখানেই আছে ফিলিস্তিন মুক্তির বিষয়টা। এবং এই যে মিশর সীমান্তবর্তী এলাকার এটা নিয়ে কিন্তু এই যে শহীদ রাহাবার যিনি গেলেন, প্রতিষ্ঠাতা রাহাবার এবং এখনকার রাহাবার, সবাই এটাকে খুব সিরিয়াস। এবং এখনকার রাহাবার কিন্তু বলেই দিচ্ছেন যে পরমাণু নিয়ে কোনো ধরনের, পরমাণু মিসাইল এবং আমাদের কোনো ধরনের আলোচনাই হবে না, নেগোসিয়েশন তো পরের কথা। আবার এইদিকে দেখেন আব্বাস আরাকচি, উনি কিন্তু মাঝখানে একদিন হঠাৎ করে কইলো যে হরমুজ ওপেন করে দেয়, তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আবার সম্ভবত ওনার কাছে ফোন আসছিল ওখান থেকে, দেশ থেকে। তার মানে হলো যে আব্বাস আরাকচিদেরকে আপনি কিন্তু সঠিক, তাদের বক্তব্যটাও ইরানের সঠিক বক্তব্য না। লারিজানি কোন পন্থী ছিলেন? লারিজানি তো অবশ্যই বিপ্লবপন্থী। হ্যাঁ, বিপ্লবপন্থী যারা ছিল সবাইকে কিন্তু তারা ই করে। আর এই জন্য কি এদেরকে এখনো টার্গেট করেনি পেজেশকিয়ান বা? হ্যাঁ, আলোচনা নরমপন্থী, এদেরকে মাইরা লাভ, এগুলো তো আমাদের বিরুদ্ধে না, যেহেতু আমাদের পক্ষে না, মানে না। এখনকার সারা দুনিয়ার মানুষজন ভাবতেছে যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং আব্বাস আরাকচি এরা বুঝি খুব বিপ্লবী, আসলে কিন্তু এরা বিপ্লবী না, এরা বিপদে পড়ে এখন বিপ্লবের পক্ষে কথা বলতেছে। এরা কিন্তু অনেক নরমপন্থী। এবং এই পেজেশকিয়ান পন্থীরাই পুরনো যে ইরানের খাতামি ছিল, আরো ইয়ে ছিল, এরা কিন্তু আমেরিকানদেরকে বহুত ছাড় দিয়ে এর আগে চুক্তি করছিল, তখনও রাহাবার মানা করছিল যে চুক্তি। আচ্ছা, আহমেদিনেজাদ কোন পক্ষে ছিল? আহমেদিনেজাদ একটু কট্টরপন্থী আমাদের ভাষায়, কিন্তু আবার আহমেদিনেজাদ কিছু ভুল করছে। যেমন হলো আপনার আহমেদিনেজাদ একবার মানে প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করার ক্ষমতা আছে, মানে প্রেসিডেন্টের দিয়ে একটা ক্ষমতা থাকে। তো উনি ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করলেন কারণ ওনার মেয়ের জামাই, মানে মেয়ের শ্বশুর অথবা ছেলের একজন শ্বশুরকে, উনি একজন ইরানের খুব নামী বিলিয়নার এবং তার বিরুদ্ধে প্রচন্ড দুর্নীতির অভিযোগ ছিল, ডলার। তো যখন এটা পার্লামেন্টে উঠেছে, পার্লামেন্টও এটার প্রতি ঠিক মতো মত দেয় নাই, পরে এটা রাহাবারের দপ্তরে যখন গেছে উনি বাতিল করে দিচ্ছে। তো এই বাতিল করে দেওয়ার কারণে আহমেদিনেজাদ, আপনার খেয়াল করবেন ওনার অনেক ভালো গুণ আছে, কিন্তু একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট তো দায়িত্ব, তো উনি রাহাবারের উপর রাগ করে, অভিমান করে 1 মাস প্রেসিডেন্ট কার্যালয়ে যায়নি, কিন্তু ইরানি সরকার এটাকে গোপন রেখেছিল। তো এখন একটা রাষ্ট্র যদি 1 মাস নেতৃত্বহীন থাকে, তো সেই রাষ্ট্রের কি অবস্থা হয়? মানে তার ওই মেয়ের শ্বশুরকে ভাইস প্রেসিডেন্ট বানাইতেই হবে, কিন্তু পরে বানাইতে পারেন নাই। তো এই যে স্বজন প্রীতি, এই অভিযোগ, এবং যেই লোকটি দুর্নীতিগ্রস্ত, ইরানের মতো রাষ্ট্রে যদি তাকে প্রকাশ্য দুর্নীতিগ্রস্ত লোককে যদি এভাবে বানায়, যার ফলে পরবর্তীকালে উনি কিন্তু আর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ফিট হন নাই। অনেকে ভাবে যে কি এই লোকটা এত বিপ্লবী, এই সেই চেতনা, সব চেতনা কিন্তু আপনার একটা কাজ কিন্তু আপনার সবকিছু নষ্ট করে দেয়। ঠিক, মাহমুদ আহমেদিনেজাদ খুবই বিপ্লবী, এখনো উনি বিপ্লবী, তার সময়ও কিন্তু ওই যে ওই চুক্তি থেকে বের 2015 ওনার সব গুণ ভালো, কিন্তু ওই এক গুণের কারণে উনি আনফিট হয়ে গেছেন এবং ভবিষ্যতেও আর কখনো প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন কিনা। মানে ওদের যে উনি কিন্তু আমেরিকান টার্গেটে আছেন, ওনাকেও কিন্তু হামলা করেছিল বাসায়, এখনো বেঁচে আছেন। তো উনি তো এমনি তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অন্য সব দিক ওনার ঠিক আছে, এখনো ভালোই, কিন্তু ওই যে একটা ছোট ভুলের কারণে, যেমন আপনি ইরানের আরেকজন আয়াতুল্লাহ খোমেনির পরে যিনি, যাকে গুনা হইতো যে রাহাবার হবেন, পরবর্তী নেতা হবেন, আয়াতুল্লাহ মুনতাজেরি। হ্যাঁ, তো আয়াতুল্লাহ মুনতাজেরি হয়তো কি উনিও এরকম নরমপন্থী মানুষ ছিলেন, আহমেদিনেজাদের মতো খুব শক্তিশালী লিডার, কিন্তু আবার খুব নরম। পরে দেখা গেল যে রাহাবারের সাথে ওনার বৈঠকে, যেসব গোপন বৈঠকে, ওখান থেকে অনেক তথ্য লিক আউট হয়ে যায়। পরে জানা গেল কিভাবে, ওনার মেয়ের জামাইয়ের মাধ্যমে এই তথ্যগুলা লিক আউট হয়ে যায়। উনি আলাপ করতেন এগুলো বাইরে, আর তো পরবর্তীকালে যেটা হয়, স্বাভাবিকভাবে রাতারাতি পর দিনই ওনাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়, যেদিন প্রমাণিত হইলো যে। তো ইরানে কিন্তু আপনার অনেক ঘটনা ঘটান আপনি, কিন্তু যখন ধরা খাওয়ার সাথে সাথে কিন্তু সেটার মানে তারা একটা সিদ্ধান্তে পৌঁছে যায় যে ইনাকে দিয়ে আর হবে না। আচ্ছা, যেহেতু ইসরায়েলের কথা উঠেছেন, আমি আপনার একটা তথ্য জানতে চাই। আমি অনেক জায়গায় দেখছি এবং কিছু কিছু জায়গায় পড়েছি, আপনার পাহলবির যুগে আপনার তখন এই আপনার ইরানের মধ্যে ইসরায়েলের হসপিটাল ছিল, ইউনিভার্সিটি ছিল, স্কুল ছিল, এবং কি সুপার মলও ছিল। এই ঘটনা কি সত্যি? হ্যাঁ, অবশ্যই সত্যি, কারণ রেজা শাহ পাহলবি মানে এখন তো আপনি আমাদের এখানে দেখি আমরা আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, মিশর, নানান শক্তিশালী দেশ মনে হয় যে না হেভি শক্তিশালী, কিন্তু সেই সময় রেজা শাহ পাহলবি যখন ইরানের শাহ, মানে ওরা বলে শাহ,
শাহানশাহ, প্রেসিডেন্ট ছিল, হ্যাঁ। শাহ, মানে বাংলাদেশেও দেখবেন অনেকের নামের শেষে শাহ শাহ আছে। আছে। এই শাহ যাদের নামের আগে আছে বুঝবেন এরা ইরানি বংশোদ্ভূত, মানে ইরানের শাহ নামের শেষে, হ্যাঁ, করিম শাহ, তা আপনি তো রহিম আমাকে শাহ। ভয় দেখা দিলেন, আমার নাম তো আসলে শাহ মোহাম্মদ সালাউদ্দিন হ্যাঁ, হায়দার। তাইলে আপনিও ও আপনার বংশধারা পূর্বতন কত? বংশধারা ইরান থেকে থেকে এসেছে। আসছে, হ্যাঁ, আচ্ছা। তো এই শাহ, তো এই শাহানশাহরা তো ইরানের তারা ক্ষমতা, এবং তারা তখন মধ্যপ্রাচ্যে এমন পাওয়ারফুল ছিলেন। আপনি দেখেন তখন F5 ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক, সবচেয়ে অত্যাধুনিক, এবং ইসরায়েলের সাথে ইরানের অ্যালাইর কারণেই তখন আমেরিকা অনায়াসে ইরানকে দিয়েছে, ইসরায়েলকে দেয়নি কিন্তু ইরানকে দিত এই বিমান। এবং তখন একটা কথা প্রচলিত ছিল যে মধ্যপ্রাচ্যের কোন শাসক যদি তার মাথার একটা চুলও দাঁড়া করা ইরানের অনুমতি ছাড়া, ইরান ওই চুল কেটে দিত। এত মানে ইরান মূলত এই জায়গার ডেডিকেশন ছিল আর কি। এবং ইরানে তখন সবচেয়ে বেশি প্রভাব ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউকে, ব্রিটেন, কারণ এই দুই দেশের তেল কোম্পানিগুলো ইরানের সমস্ত তেল সম্পদ, খনিজ সম্পদ মধ্যপ্রাচ্যের কন্ট্রোল করত। তখন থেকে সম্ভবত পেট্রোডলারের এটা উত্থান, পেট্রোডলারটা তখন না, পেট্রোডলার অনেক পরে, যখন ইরানের বিপ্লব। আচ্ছা, ইরানকে কি আরো শক্তিশালী করতো রাশিয়ার সাথে, যেহেতু সীমান্ত আছে আপনার সোভিয়েত ইউনিয়ন, হ্যাঁ সোভিয়েত ইউনিয়ন, তাকেও ঠেকানোর জন্য যে সোভিয়েত ইউনিয়ন যেন ঢুকতে না পারে, তখন তো সোভিয়েত ইউনিয়ন ছিল শক্তিশালী। হ্যাঁ, তখন তো সোভিয়েত ইউনিয়নের সীমান্ত ইরান, যার ফলে ওদেরকেও ঠেকায় রাখতে, ইরানকে শক্তিশালী করতে। এবং ইসরায়েলের 10,000 সৈন্যকে তারা ইরানের 2-3টা ক্যান্টনমেন্টে, স্পেশালি রেজা শাহ পাহলবির বেগমদের, আপনি তো জানেন রাজা বাদশাদের অনেক স্ত্রী থাকে, তো তার যে বিভিন্ন প্রাসাদ, এইসব প্রাসাদ এবং তার বেগমদের সেফটির জন্য ইসরায়েলি 10,000 সৈন্য, মানে রীতিমতো কয়েকটা ক্যান্টনমেন্ট ছিল ইরানে ইসরায়েলের। এবং তৎকালীন যে আপনি যেটা বললেন ইসরায়েলি মল, সুপার মল, ব্যবসা কেন্দ্র, এবং তাদের জন্য এটা জানেন যে ইরানের জনসংখ্যারও একটা বিশাল অংশ ইহুদি জনসংখ্যা আছে, এখনো তো আছে। হ্যাঁ, এখনো আছে, যারা যায়নি আগে না, ওরা ইরানি, তারা বলে আমরা ইরানি, আমি কেন অন্য দেশে যাব, এবং তারা ইরানের সবকিছুই মেনে চলে। আচ্ছা, আবার ইসরায়েলেও কিন্তু অনেক মুসলমান আছে, সুন্নি মুসলমান। এটা ইসরায়েলে হইলো কি আপনার, ওই যে যখন ইসরায়েল রাষ্ট্র গঠিত হইলো তখন তো প্রচুর ফিলিস্তিনীয় তো ভিতরে, তাদেরই তো জায়গাটা ছিল। ইসরায়েল করলো কি, এটা একটা নেগোশিয়েট করে বললো যে যারা যারা ইসরায়েলের নাগরিক পাইতে চাও আবেদন করো, তাদেরকে আমরা ঝামেলা করব না। তখন এই বিরাট অংশের কিন্তু মুসলমান, একদল মুসলমান, ইসরায়েলের জনসংখ্যার যেটা এখন বলা হয় যে 20%-এর মতো। আচ্ছা, তাদের অবস্থাটা কি ওখানে? তারা এখানে থার্ড ক্লাস সিটিজেন, এটা আমি জিজ্ঞাসা করতে। তারা যদিও তারা নির্বাচনও করে ইসরায়েলি পার্লামেন্টে, এবং 2-1 নির্বাচিত মুসলিম মানে, কিন্তু তারা আসলে আমাদের সেকুলারদের চেয়েও খারাপ। আচ্ছা, হ্যাঁ, এবং যদিও মানে ওইটা তো আরবের সমাজ, মানে আমরা অনেক সময় হয় কি, যেমন ধরেন পশ্চিম বাংলা বা ভারতে কি হচ্ছে, ওটা আমরা বাংলাদেশের অবস্থা দিয়ে বিচার করি, আমরা বাংলাদেশের অবস্থা দিয়ে চীনকে বিচার করি, বাংলাদেশের সমাজ ব্যবস্থা দিয়ে আমরা ইংল্যান্ডকে বিচার করি। ব্যাপারটা এরকম না। সংস্কৃতি একটা কথা আছে, জসমিন দেশে যদাচার, যেই দেশের জিনিস, মানে ওই দেশের সমাজ এবং অবস্থা অনুযায়ী ওইখানকার সিস্টেম গড়ে ওঠে। তো আরবের যে মানে ফিলিস্তিনের যে সেকুলার পন্থীরা গড়ে উঠছে, তারা আসলে ওইখানকার সমাজ অনুযায়ী, হ্যাঁ, তারা ধর্ম পালন করে, আবার ওইটাও থাকে। এবং আপনি আরব মহিলাদের কিন্তু এটা একটা কমন কালচার, স্কার্ফ এবং হিজাব পরা, হ্যাঁ, এটা ইসলামের কারণেও এবং আগে থেকেও। এবং আপনি এটা জানেন যে খ্রিস্টান নারীদেরও কিন্তু এই একই ধরনের, মুসলমানদের এটা একদম আপনি 200 বছর আগে ব্রিটিশ, ইউরোপিয়ান দেশগুলো, ওই পুরাতন ছবিগুলো দেখে 40-50-60 দশকেও কিন্তু এই নগ্নতাটা পরবর্তীতে আসলে এই ইসরায়েলিদের মাধ্যমেই সারা পৃথিবীতে প্রবেশ করে। তো এগুলা আর কি। আচ্ছা, আমি আরেকটা পরিচয়, যেহেতু আজকে আমরা ইতিহাসটা খুঁড়তেছি, আমরা এখানে ইরানের যে বর্তমান প্রেসিডেন্ট বলেন পেজেশকিয়ান, ইনি একজন সার্জন, সম্ভবত হার্টের ডাক্তার। হ্যাঁ, হার্টের ডাক্তার, এবং তিনি একই সাথে আজারি জাতি গোষ্ঠী, মানে যে আজারবাইজান বলে, যে আজারবাইজান, ঠিক আছে। তারপর আমরা আব্বাস আরাগাচি হচ্ছে বর্ণাঢ্য কার্পেট ব্যবসায়ী থেকে আসা, ধনাঢ্য পরিবার। তার মানে আপনি যে বারবার বলেন যে এদের কালচারটা হচ্ছে, এদের উঠে আসাটা শিক্ষিত, প্লাস হচ্ছে আপনার মানে বাংলাদেশের জনগণ আসলে আমাদের এখান থেকে 2টা দেশকে মূল্যায়ন করা খুব কঠিন, ইরান আর তুরস্ক। এই 2টা দেশই মুসলিম দেশগুলোর, অন্য দেশগুলো মধ্যপ্রাচ্য তো আলাদা ভিতরে, কিন্তু ইরান আর তুরস্ক একদম ইউরোপের। এই 2টা দেশ হাজার হাজার বছর ধরে কিন্তু ইউরোপের সাথে তাদের কমিউনিকেশন। হ্যাঁ, এবং আপনি তুর্কে যে এরদোগান যে ক্ষমতায় আসছে, ওনার ক্ষমতায় আসার মূল কারণটাই কিন্তু উনি জনগণকে বলছে যে আমরা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার জন্য আমরা আগায় নেব। এই কারণে একদিকে ইসলামাইজেশনও ছিল, আবার আরেকদিকে ইউরোপে যোগ দেওয়ার একটা প্রবণতা। এবং তুরস্কের শহরগুলোতে গেলেও, বিশেষ করে আপনি ইস্তাম্বুলে গেলে মনে হবে যেন এটা ইউরোপীয়। অনেকে বলে কিসের ইসলাম, ওখানে সবকিছু পতিতাবৃত্তি থেকে সবকিছু আছে। আবার আঙ্কারায় যান বা পুরা তুরস্কের অন্য এলাকায় যান, সেটা কিন্তু অন্য জিনিস, পুরা ইসলামাইজেশন এবং হেভি ইসলামাইজেশন, মানুষের মধ্যে জীবনচর্যা। আর ইরানেও আমার পরিচিত কয়েকজন বললো যে আতিক,
ইউরোপিয়ান সুইডেন টুইডেন এইসব দেশের ফ্লাইট গুলো রাতে নামা শুরু করে, আচ্ছা রাতের 12টার পর থেকে। তখন তেহরান এয়ারপোর্টের ভিতরে ঢুকলে মনে হবে যে এটা কোন জায়গায় আসলাম, কিন্তু ওখান থেকে এয়ারপোর্ট থেকে বাইর হওয়ার পরে কিন্তু সবই যে যার মতো করে, মানে ইউরোপে সে ইরান। খোলা থাকতেছে, ইরানে এসে কিন্তু সে আবার হিজাব টিজাব সব তুরস্কেও তো অবাধে চলাচল। আবার ওই যে ইরানের মধ্যে থেকে অনেক সময় যে সরকারি পুলিশ টুলিশের ইয়ের ভয়, গ্রেফতার টেফতারের ভয় যারা ওই যে তুরস্ক সীমান্তবর্তী দিয়ে ক্রস করে তুরস্কে, ওইখানে ওই পাশে নাকি 2-3টা বাজার আছে, ওখানে গেলে ওই যে ইরানিদের দেখা যায় ঢুইকাই বোরকা টোরকা খুলে ফেলতেছে, যারা ইসলাম ওইরকম পালন করে না। তো এইটা একটা ফ্যাক্টর। এবং আরো একটা জিনিস, আপনার লেবাননও কিন্তু সেম। লেবাননকে বলা হয়তো মানে পাশ্চাত্যের, বৈরুতকে বলা হয়তো প্রাচ্যের প্যারিস। তো এটা কিন্তু এক সময় এরকমই ছিল, হ্যাঁ, অবাধ সবকিছু, হ্যাঁ, ইসরায়েলিদের হামলা টামলার আগে। এবং ওদের তো তেলের খনি, সবারই তেল আছে এখানে, কম আর বেশি আর কি। আচ্ছা সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনার চাইতে একটু হিস্ট্রিটা জানলাম, কারণ হচ্ছে আপনি যদি ইতিহাসটা না জানেন, বর্তমান ওই দেশের কালচারটা কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আর যেহেতু আমরা অনেক দূরের দেশ থাকি, আমরা পশ্চিমের ন্যারেটিভে এতদিন চলেছি, ওরা যা বলে, ওদের মিডিয়া যা বলে, আমরা সেটা বিশ্বাস করি। কিন্তু এই জন্য আমরা বলে আপনারা নিজেরা জানবেন, পড়বেন, এবং যারা আপনারা নিজেরাই ক্রস চেক করবেন যে যারা সত্যি কথা বলছে। এই জন্য আমরা কিছু কিছু ইতিহাসের বিষয়গুলো আজকে টেনে আনলাম আজকের এই টক শোতে। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং যদি এর ফাঁকেও আমাদের কোনো গলত থাকে অবশ্যই সেটা আমাদের বলে নেবেন, আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠানটা, এই ব্যতিক্রম টক শোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের জানান, লিখে জানান। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা আমাদের একটু জানিয়ে দেন। এ বলে আজকের মতো এখানে অনুষ্ঠানটা শেষ করছে। আগামীকাল ছুটির দিন, তারপরে আমরা হাজির হব আপনাদের সামনে নতুন করে, নতুন টপিক নিয়ে। থাকবে সেখানে মধ্যপ্রাচ্য, থাকবে সেখানে বিধানসভার নির্বাচন। এ বলে আজকের মতো অনুষ্ঠানটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।